এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, সেইভাবে কোনো বড় দল এখনও প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তা সত্ত্বেও গোটা দেশ ধীরে ধীরে ইলেকশন মোডে ঢুকে যাচ্ছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন নামি দামি সংস্থা তাদের সমীক্ষা, তাদের ওপিনিয়ন পোল নিয়ে আসতে শুরু করেছে। লেটেস্ট এক সমীক্ষা এসছে, সেই সমীক্ষায় কিন্তু চমকে যাওয়া ফলাফলের ইঙ্গিত রয়েছে। সারা দেশ জুড়ে তো বটেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে ফলাফল প্রেডিক্ট করা হয়েছে তাতে অনেকেরই রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। কি রয়েছে সমীক্ষা, কোন কোন সংস্থার সমীক্ষা, সমস্ত কিছু সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সমীক্ষার ফলাফল দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট করে জানিয়ে রাখি, আমাদের হিন্দি চ্যানেল কিন্তু লঞ্চ করে গেছে, গতকাল থেকেই আমরা সেখানে ভিডিও আপলোড করছি। প্রিয়বন্ধু ভারত, আপনারা যদি ইউটিউবে @প্রিয়বন্ধু ভারত সার্চ করেন, সেই চ্যানেল আপনারা খুঁজে পাবেন। তার পাশাপাশি চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করেও এই চ্যানেলটি আপনারা দেখতে পাবেন এবং সেখানে আমরা আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা কি দাঁড়াচ্ছে, কোন রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, কে কতগুলো আসন পেতে পারে, তার একটা ডিটেল, একটা নিউট্রাল ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অবশ্যই করে দেখুন সেই ভিডিও এবং কেমন হলো আমাদের কিন্তু মতামত জানাতে ভুলবেন না। যাই হোক, যে সমীক্ষার কথা বলছি, সমীক্ষাটা হচ্ছে জি নিউজের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং সারা পৃথিবী খ্যাত ম্যাট্রিজ সংস্থার তারা সাহায্য নিয়ে এই সমীক্ষা তারা সামনে নিয়ে এসছে এবং এই সমীক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে এর স্যাম্পেল সাইজ। প্রায় 1,67,843 জন মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষার ডেটা তৈরি করা হয়েছে এবং যারা সেফোলজিস্ট তারা বুঝবেন এই সমীক্ষায় ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে প্রায় 87,000 পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে এবং 54,000 মহিলার সঙ্গে কথা বলা হয়েছে। তার পাশাপাশি যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সেরকমও 27,000 মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। ফলে খুবই খুবই একটা ব্যালেন্স সমীক্ষা করা হয়েছে এবং সেই সমীক্ষায় যে ফলাফলের ইঙ্গিত উঠে আসছে তা কিন্তু রীতিমতো চমকপ্রদ। এক এক করে আমাদের স্টেট ওয়াইজ প্রথমে দেখায় যে সেই সমীক্ষায় কী ইঙ্গিত আসছে, লোকসভা ভোটে কী ফলাফল হবে। প্রথমেই এই সংস্থা কর্ণাটকে বলেছে, কর্ণাটকে গতবারের তুলনায় একটু খারাপ ফল করতে চলেছে এনডিএ জোট, কিন্তু তাহলেও তারা 23টা আসন পেতে পারে। অন্যদিকে ক্ষমতায় আছে ইন্ডি জোট, কংগ্রেস ক্ষমতায় আছে, কিন্তু তা সত্ত্বেও মাত্র 5টি আসন তাদের ভাগ্যে জুটতে পারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, সেখানে ওয়াইএসআরসিপি তাদের কিন্তু 19টি আসন যেতে পারে। অন্যদিকে টিডিপি 6টি আসন পেতে পারে। বিজেপি এখানে খাতা খুলতে পারবে না, কিন্তু আপনারা জানেন টিডিপি সম্প্রতি এখানে জোট সঙ্গী হয়েছে, এনডিএ শরিক হয়েছে এবং তার ফলে 6টি আসন কিন্তু এনডিএ জোটে যেতে পারে অন্ধ্রপ্রদেশ থেকে, যে অন্ধ্রপ্রদেশকে প্রাথমিকভাবে শূন্য মনে করা হচ্ছিল এনডিএর জন্য। এর পরের রাজ্য তেলেঙ্গানা, সেই তেলেঙ্গানাতে কিন্তু মারাত্মক ফলাফল করতে চলেছে বিজেপি, 5টি আসন জিততে পারে তারা। অন্যদিকে ইন্ডি জোটের পক্ষে যেতে পারে 9টি আসন, অর্থাৎ তেলেঙ্গানা থেকে কিন্তু এবার বড় সড়ো একটা জাম্প দিতে চলেছে বিজেপি। কেরালাতে খাতা খুলতে পারবে না, সেরকমই প্রেডিকশন ছিল, অন্যান্য সমীক্ষা তো সেই ইঙ্গিত ছিল। ইন্ডি জোটই 20টি আসন পাবে, তবে এখানে বাম কতগুলো পাবে, কংগ্রেস কতগুলো পাবে, সেই জায়গাটা হিসেবটা কিন্তু দেখানো হয়নি। ওয়ানার আসন নিয়ে কিন্তু সকলেরই লক্ষ্য রয়েছে, সেখানে শেষ পর্যন্ত লড়ার হিম্মত দেখাবেন রাহুল গান্ধী। যাই হোক, বামই জিতুক কংগ্রেসই জিতুক, কেরালা থেকে 20টি আসনই কিন্তু ইন্ডি জোটের দিকে যেতে চলেছে। এরপর আসছি তামিলনাড়ু। দক্ষিণ ভারতের এই রাজ্যে কিন্তু বিজেপি নিজেদের পা রাখতে শুরু করেছে এবং সেখানে যথেষ্ট জনপ্রিয়তা দেখাচ্ছে এবং এখনও অবধি এই সমীক্ষায় দেখাচ্ছে 1টি আসন যেতে পারে এনডিএর পক্ষে। অন্যদিকে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস এবং ডিএমকে যে জোট রয়েছে তারা 36টি আসন কিন্তু এই রাজ্য থেকে পেতে পারে, অন্যান্যরা বাকি 2টি আসন পেতে পারে। আসাম, হিমন্ত বিশ্ব শর্মা যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই আসামে এবারও কিন্তু গেরুয়া সুনামি হতে চলেছে। 14টার মধ্যে 11টি আসনই যেতে পারে এনডিএর পক্ষে, কংগ্রেসের পক্ষে বা ইন্ডি জোটের পক্ষে 3টি আসন এখানে যেতে পারে। অর্থাৎ আসামে কিন্তু শক্তি বৃদ্ধি করছে বিজেপি, এই সমীক্ষা সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। এরপর আসছি নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট নিয়ে অনেক প্রশ্ন হচ্ছিল, বিশেষ করে মণিপুর কাণ্ডের পর এই রাজ্যের শাসক দল তো অনেক কথা তুলেছিল, ইন্ডি জোটের লোকজনও কথাবার্তা তুলছিল, কিন্তু সামগ্রিকভাবে নর্থ ইস্টে গ্রিপ ধরে রাখতে চলেছে এনডিএ জোটই। তারা 10টি আসন পেতে পারে, অন্যদিকে ইন্ডি জোটের পক্ষে যেতে পারে মাত্র 1টি আসন। ভারতে যেসব কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলে 1টি বা 2টি করে আসন থাকে এবং তার মধ্যে একটি রাজ্যকেও ধরা হয়েছে গোয়া। চণ্ডীগড়, আন্দামান, গোয়ার 2টি আসন, দাদরানগর হাভেলি, এই 5টি আসন কিন্তু যেতে পারে বিজেপির পক্ষে, এনডিএর পক্ষে। অন্যদিকে লাক্ষাদ্বীপ আসনটি ধরে রাখতে পারে ইন্ডি জোট, এমনই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা। এই সমীক্ষা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, যেটা নিয়ে আমাদের সকলেরই আগ্রহ রয়েছে, এখানে দেখাচ্ছে যে 2019-এর থেকে বেটার ফল করছে। 24টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি পেতে পারে 17টি আসন। লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের জোট 1টি আসন ধরে রাখতে পারে।
এবার মজার ব্যাপার হচ্ছে এখানে 2019-এর থেকে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল দেখালো, যেটা গুরুত্বপূর্ণ। 2019-এ তারা 22টি আসন জিতেছিল, কিন্তু তারপর 2টি আসনে তারা বিজেপি থেকে তাদের সাংসদকে ছিনিয়ে নেয়। আসানসোল থেকে বাবুল সুপ্রিয় সরে যান, সেটা পরবর্তীকালে বাই ইলেকশনে শত্রুঘ্ন সিনহা জেতেন। এবং অন্য দিক থেকে যদি দেখা যায়, ব্যারাকপুর আসনে অর্জুন সিং তিনিও কিন্তু দলবদল করে তৃণমূলে চলে যান। ফলে খাতায় কলমে কিন্তু 24টি আসনই আছে তৃণমূলের, এবং তারা সেই আসনটাই শুধুমাত্র ধরে রাখতে পারছে। তারা কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু গেন করতে পারছে না। অন্যদিকে বিজেপি 18টি আসন পেয়েছিল 2019-এ, ফলে মনে হচ্ছে এখানে 17টি আসন, একটি আসন তাদের কম হচ্ছে। কিন্তু যদি ভালো করে দেখেন, 18টি আসনের পর তারা কিন্তু 2টি আসন হারিয়েছে, ফলে বর্তমানে তারা কিন্তু 16 জন সাংসদ নিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। আর সেই জায়গায় তারা 17তে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ বিজেপি কিন্তু গেন করছে ওয়েস্ট বেঙ্গলে, সেটাই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে এখানে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোটের একটি আসন দেখাচ্ছে, খুব সম্ভবত এটা বহরমপুর আসনের কথা বলা হয়েছে। এখানে স্পেসিফিক্যালি কোনো আসন ওয়াইজ কিছু দেখানো হয়নি, কিন্তু যেটুকুনি মনে হচ্ছে কংগ্রেসের ভাগ্যে বহরমপুর আসনটি যেতে যাচ্ছে। মানে মালদা দক্ষিণ গতবারে জেতা আসনটি তারা হারছে। এবার এই ফলাফল থেকে কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা দেখা যাচ্ছে। যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছিল যে এই বাংলার মানুষ নাকি বিজেপির উপর ক্ষুব্ধ, এবং তার ফলে ভোটের একটা বড় অংশ বামফ্রন্ট বা কংগ্রেসের দিকে চলে যাবে, তার ফলে তাদের আসন বৃদ্ধি হতে পারে। এমনকি আসন বৃদ্ধি না হলেও যে সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছিল বিজেপির ভোট ব্যাংকে ধস নামবে, এবং তার ফলাফল তার ফলে কিন্তু তৃণমূলের একটা পজিটিভ এফেক্ট হবে, তৃণমূলের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। এবং সেই জায়গা থেকে তৃণমূলের যারা যারা প্রচার প্রসার করেন তারা বলছিলেন 38 থেকে 40টি আসন কিন্তু তৃণমূল পেতে পারে। কিন্তু এখনও অবধি এই সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে তাতে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু তাদের ভোট ব্যাংক ধরে রাখতে তারা কিন্তু সফল হয়েছে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস কিন্তু সেইভাবে দাঁত ফোটাতে পারেনি, না বিজেপির ভোট ব্যাংক ভাঙতে পেরেছে, না তৃণমূল থেকে ভোট ব্যাংক নিজেদের দিকে নিয়ে আসতে পেরেছে। তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক মোটামুটি ধরে রাখছে এবং নিজেদের আসন ধরে রাখছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখনও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি, এখনও কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের প্রচারে ঝড় ওঠেনি। ফলে সেই সব কিন্তু যদি জায়গা তৈরি হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। ফলে 2019-এর থেকে যে তৃণমূল খারাপ ফলাফল করতে পারে, যে প্রেডিকশনটা বারবার বাংলার রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা যে স্পেকুলেশনটা করছিলেন, এই সমীক্ষাও কিন্তু সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। তবে সব থেকে চমকে দেওয়া ফলাফল কিন্তু মহারাষ্ট্রে। সেখানে আপনারা জানেন যে শিবসেনা ভেঙে দুটুকরো হয়ে গেছে, এমনকি এনসিপি শরদ পাওয়ারের দল সেটাও ভেঙে দুটুকরো হয়ে গেছে, তার একটা বড় ফ্র্যাকশন চলে এসছে বিজেপির সঙ্গে। আর তার পাশাপাশি কংগ্রেস থেকেও কিন্তু বহু তাবড় নেতা ছেড়ে এবার বিজেপির নৌকায় পা দিচ্ছেন, এবং তার ফলাফল কিন্তু মহারাষ্ট্রে স্পষ্ট দেখা যাচ্ছে। 45টা আসন এনডিএ এখান থেকে পেতে পারে, অন্যদিকে ইন্ডি জোটের ভাগ্যে জুটতে পারে মাত্র 3টি আসন। অর্থাৎ শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, কংগ্রেস সমস্ত কিছু মিলে মাত্র 3টি আসন নেবে, এবং 45টি আসনে কিন্তু পদ্ম ফুটতে পারে এনডিএ জোটের পক্ষে কিন্তু যেতে পারে 45টা আসন। এরপরে হিমাচল প্রদেশ, সেখানেও এনডিএ নিজেদের গড় ধরে রাখছে, 3টি আসন তারা পেতে পারে, ইন্ডি জোট পেতে পারে 1টি আসন। দিল্লি সব থেকে চমকে দেওয়া ফলাফল, এখানে আপনারা জানেন যে আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা কিন্তু আসন সমঝোতা করে ফেলেছে, 3টি ফর্মুলায় তারা কিন্তু সেখানে লড়ছে। এর আগে যে 2019-এর ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু 7-0 ফলাফল করেছিল বিজেপি, সেই 7-0 ফলাফলই হতে চলেছে। অর্থাৎ কংগ্রেস আপের এই আসন সমঝোতা সেটা কিন্তু যমুনার জলে ভেসে গেল। দিল্লিবাসী কিন্তু লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর পক্ষেই সমর্থন জানাবেন, এমনটাই অন্তত এই সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে। ফলে ইন্ডি জোটের পিন্ডি যে কীরকম চটকাচ্ছে তার সব থেকে বড় উদাহরণ হতে চলেছে দিল্লি। হরিয়ানাতেও কিন্তু এনডিএ জোটেরই বারবারন্ত দেখা যাচ্ছে, 9টা আসন তারা পেতে পারে, ইন্ডি জোট মাত্র 1টি আসন পেতে পারে। গুজরাট, মোদী শাহের নিজের গড়, সেখানেও তারা গড় ধরে রাখছে, 26-0 ফলাফল হতে চলেছে গুজরাটেও, এবারেও কিন্তু তার কোনো চেঞ্জ হচ্ছে না। ওড়িশাতে সব থেকে চমকে দেওয়া ফলাফল আসছে, এখানে দেখা যাচ্ছে বিজেপি 11টা আসন পেতে পারে, যারা শাসন করছে সেই বিজেডি তারা 9টি আসন পেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিজেপির যে বারবারন্তের জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেডি যে শাসক দল তারা কিন্তু আসন এখানে তারা হারাচ্ছে, কংগ্রেস এখানে খাতাই খুলতে পারছে না। এবার এটা খুব ইন্টারেস্টিং এই জন্য হতে চলেছে, এই লোকসভা নির্বাচনের সঙ্গেই কিন্তু ওড়িশাতে বিধানসভা নির্বাচনও হবে, সেখানেও কি রাজ্যে পালাবদল ঘটবে সেই সম্ভাবনা কিন্তু এই সমীক্ষা থেকে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে। যদিও অনেকেই বলেন লোকসভা ভোট এবং বিধানসভা ভোট কিন্তু আলাদা প্যারামিটারে হয়, হয়তো এরকমও হতে পারে যে ওড়িশা থেকে লোকসভাতে বিজেপি বেশি আসন পেলেও কিন্তু শাসন ক্ষমতা ধরে রাখলো বিজেডি, সেখান থেকে নবীন পট্টনায়ক তিনি কিন্তু মুখ্যমন্ত্রী থেকে গেলেন, সেই সম্ভাবনাও হতে পারে। কিন্তু এখানে যে বিজেপির স্ট্রংহোল্ড ক্রমশ বাড়ছে, ওড়িশার রেজাল্ট কিন্তু সেটাই চমকে দিচ্ছে। জম্মু কাশ্মীর, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, কংগ্রেস সবাই এক জায়গায় এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও
3টি আসনই মাত্র তারা পেতে চলেছে। এনডিএ 2টি আসন পেতে পারে জম্মু কাশ্মীর থেকে। উত্তরাখণ্ডে একদম 5-0 হারাতে চলেছে এনডিএ ইন্ডি জোটকে। মধ্যপ্রদেশেও নিজেদের গড় ধরে রাখছে বিজেপি, 28টি আসনই তারা পেতে পারে, গতবারে যেটা 1টি আসন ধরে রাখতে পারে কংগ্রেস। মধ্যপ্রদেশের পর রাজস্থানে আসবো, এবারও এখানে 25-0 ফলাফলের সম্ভাবনাই দেখাচ্ছে এই সমীক্ষা। বিহার, যেখানে নীতিশ কুমার তিনি সবে দল বদলে চলে এসছেন, তিনি কিন্তু জোটসঙ্গী লালু প্রসাদকে সঙ্গ ছেড়েছেন এবং বিজেপিতে ফেরত এসছেন। ফলে অনেকেই প্রেডিক্ট করছিলেন, এমনকি ভোটগুরু ভোট কৌশলী প্রশান্ত কিশোর অব্দি বলছিলেন যে এইটা বিজেপির জন্য ভারী পড়তে পারে। এবং সেই জায়গা থেকে কংগ্রেস এবং আরজেডি জোট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বিহারে 40টার মধ্যে 37টা আসন কিন্তু বিজেপির পক্ষে যেতে চলেছে। অন্যদিকে ইন্ডি জোট পেতে পারে মাত্র 3টি আসন। অর্থাৎ অনেকেই নীতিশ কুমারকে আবার জোটে ফেরত নেওয়া নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলছিলেন, অনেক বিজেপি কর্মী সমর্থকই সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলছিলেন নীতিশের এই পাল্টিবাজি পলিটিক্সের জন্য। কিন্তু সেই জায়গা থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, যখন বিজেপি একা লড়াই করতে যাচ্ছিল বিহারে, গতবারের থেকে তাদের আসন সংখ্যা বাড়ছিল, কিন্তু এনডিএর সামগ্রিকভাবে আসন কমছিল, যেহেতু জোটে নীতিশ কুমার ছিলেন না। তাই নীতিশ কুমারকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেই নিয়ে আসার সুফল যে তারা পেতে চলেছে, 37টি আসন তাদের পক্ষে যেতে চলেছে এই সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, সেটা কিন্তু পজিটিভ ইন্ডেক্সেই দেখা যাচ্ছে। এরপর আসছি পাঞ্জাব। এটাও খুব ইন্টারেস্টিং একটি স্টেট হতে চলেছে, কেননা পাঞ্জাবে সেইভাবে কিন্তু বিজেপি শক্তিশালী নয়। অন্যদিকে শিরোমণি আকালি দল, তাদের সঙ্গে জোট সঙ্গে করেই তারা কিন্তু এখানে সাধারণত লড়ে থাকে। পাঞ্জাবের সবে ক্ষমতায় এসছে আম আদমি পার্টি এবং কংগ্রেসকে সরিয়ে তারা এসছে। সেই কংগ্রেস এবং আম আদমি পার্টি জোট করেছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে পাঞ্জাব থেকে 5টি আসন পেতে পারে আম আদমি পার্টি, 3টি কংগ্রেস পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে, শিরোমণি আকালি দল যাদের সঙ্গে জোট সঙ্গী রয়েছে তারা 1টি আসন পেতে পারে এবং অন্যান্যদের পক্ষে 1টি আসন যেতে চলেছে। অর্থাৎ পাঞ্জাব ভারতবর্ষের মধ্যে অন্যতম যে উইক পয়েন্টগুলো এনডিএ বা বিজেপি ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে পাঞ্জাব। সেখানেও কিন্তু তারা 4টি আসন ছিনিয়ে নিচ্ছে এবং কড়া টক্কর দিচ্ছে কংগ্রেসকে। ফলে আগামী দিনে যে পাঞ্জাবের পালাবদল যদি হয়, সেখানেও কিন্তু বিজেপি নিজেদের ফুটপ্রিন্ট যথেষ্ট শক্ত করছে, সেই ইঙ্গিতই অন্তত এই সমীক্ষা থেকে উঠে আসছে। এরপর কথা বলবো ঝাড়খণ্ড নিয়ে। সেখানেও কার্যত ক্লিন সুইপ নিতে চলেছে। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর যারা রাজনৈতিক প্রতিহিংসা বলে চিৎকার করছিলেন, তাদের জন্য এই সমীক্ষা একটা বড় সড়ো থাপ্পড়। এনডিএ 13টি আসন পেতে পারে, অন্যদিকে ইন্ডিজোট মাত্র 1টি আসন ধরে রাখতে পারে। উত্তরপ্রদেশ সব থেকে বড় ধামাকা হতে চলেছে। উত্তরপ্রদেশে 80টি আসন আছে, 80টি আসনের মধ্যে 78টি আসনই পেতে পারে কিন্তু এনডিএ জোট। অন্যদিকে মাত্র 2টি আসন পেতে পারে ইন্ডি জোট। মনে করা হচ্ছে কংগ্রেসের পক্ষে 1টি আসন যেতে পারে এবং 1টি আসন যেতে পারে সমাজবাদী পার্টির পক্ষে। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে 78টি আসন সর্বকালীন রেকর্ড কার্যত করতে চলেছে বিজেপি, এমনই কিন্তু এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে। এরপর শেষ রাজ্য ছত্তিশগড় নিয়ে কথা বলবো। সেখানে 11-0 ক্লিন সুইপ করতে চলেছে বিজেপি জোট এনডিএ এবং ইন্ডি জোটের ভাগ্যে এখানেও কিন্তু খাতা খুলছে না। অর্থাৎ ছত্তিশগড়ে সবে ক্ষমতায় এসছে এবং সেই ট্রেন্ড বজায় থাকছে, বিজেপির পক্ষেই কিন্তু এখানে লোকসভাতেও ফলাফল যেতে চলেছে। সামগ্রিকভাবে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 377টি আসন পেতে পারে এনডিএ। অন্যদিকে ইন্ডি জোটের পক্ষে থাকতে চলেছে মাত্র 94টি আসন, অন্যান্যরা পেতে পারে 72টি আসন। অর্থাৎ নরেন্দ্র মোদী যে টার্গেট সেট করেছিলেন 370 বিজেপির একার জন্য এবং এনডিএ জোটের জন্য 400 আসন, তার কাছাকাছি কিন্তু প্রেডিক্ট করছে এই সমীক্ষা। মাথায় রাখতে হবে, এখনও প্রার্থী ঘোষণা হয়নি, এখনও প্রচারে ঝড় ওঠেনি, এখনও কিন্তু নরেন্দ্র মোদীর ম্যাজিক, নরেন্দ্র মোদীর লহর, অমিত শাহের প্রচার, রাজনাথ সিংয়ের প্রসাদ, জেপি নাড্ডার প্রচার এগুলো কিন্তু দেখা যায়নি। ফলে সেই সব যখন তৈরি হবে, বিরোধীরা কিন্তু আরও ক্ষয়িষ্ণু দেখাবে এবং যে টার্গেট সেট করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা দেশবাসী কিন্তু কার্যত সেই দিকেই ট্রেন্ডিংটা দেখাচ্ছে। 370 পার করে ফেলতে পারে বিজেপি এবং 400 পার করে ফেলতে পারে এনডিএ। ফলে বিরোধীদের পক্ষে নির্বাচনে নামার আগেই কিন্তু এই সমীক্ষার ইঙ্গিত দিচ্ছে যে বড় সড়ো ধাক্কা তাদের জন্য অপেক্ষা করছে। কি বলবেন এই সমীক্ষা নিয়ে? সত্যি কি বাস্তবে এর কাছাকাছি ভালো ফল হবে, নাকি একেও ছাপিয়ে যাবে, নাকি ইন্ডি জোট সত্যিই ম্যাজিক দেখাতে পারবে? পশ্চিমবঙ্গে যে ফলাফল দেখালো, তৃণমূল কংগ্রেস পারবে ঘুরে দাঁড়াতে, নাকি বিজেপি আরও সিট বাড়াবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।